কালকে খালেদ মহিউদ্দিনের ঠিকানায় যুক্ত ছিলাম। তো সেখানে কিছু কথা বলেছি। আমার এই মিডিয়াতেও আমি কিছু বলি। সেখানে একটা বিষয় সামনে এসছে যে এই যে ইউনূস সরকারের সমালোচনা করছি, এর ফলে কি শেখ হাসিনার যে দুঃশাসন অপশাসন সেটা ঢাকা পড়ছে কিনা ইউনূস সাহেবের কথাটা বেশি বলতে গিয়ে। আসলে সেটা কি তাই? একটা অতীত বিষয়। শেখ হাসিনা এখন অতীত, তার রাজনৈতিক দলও এখানে তার কার্যক্রম নিষিদ্ধ। তো সেই অপশাসনের আলোচনা একটা দিক। আবার ইউনূস সরকারের সময়ের সমালোচনাটা কেন? সমালোচনাটা হলো এই যে পট পরিবর্তনের পরে যে আকাঙ্ক্ষাগুলো, যে স্বপ্নগুলো, যে শাসনতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষা করা, সুষ্ঠু নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন এবং একটা সত্যিকারের নির্বাচিত সরকার প্রতিষ্ঠার যেই স্বপ্ন, যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার বিপরীত দিকে ছিল ইউনূস সরকার। ইউনূস সরকার একটা নির্বাচিত সরকার না, একটা ইন্টারিম গভর্নমেন্ট কখনো একটা দেশের অর্থনীতি অন্য যে কোনো পলিসি নির্ধারণ করতে পারে না, কারণ সে আজ আছে কাল নেই। ফলে যেহেতু বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন পলিসি, বিনিয়োগ সব কিছুর সাথে বৈদেশিক একটা সংযোগ আছে। বৈদেশিক সংযোগ আছে মানে কি? বাংলাদেশের বড় বড় প্রজেক্টে, যেমন ধরেন তারেক রহমান যে গেলেন চীনে, সেই চীনের তিস্তা প্রকল্পের ব্যাপারে এখন চীন খুব সিরিয়াস। তো ইন্টারিম গভর্নমেন্টের সময় কি সিরিয়াস ছিল না? ছিল, কিন্তু কোনো চুক্তি করতে চেয়েছে? চাইনি। কেন? একটা সাংবিধানিক সরকারের বাইরে একটা ইন্টারিম গভর্নমেন্টের সাথে কিভাবে চুক্তি করে? ইন্টারিম গভর্নমেন্ট ইউনূস সরকারের সমালোচনা করি এই কারণে, এটা একটা চমৎকার পরিবর্তনের পথে। ইউনূস সরকারের অ্যাটিটিউডটা একদম সম্পূর্ণ ডিফারেন্ট ছিল। সে একেবারে উল্টায় দিছে। কেন উল্টায় দিছে? যে ইউনূস সরকারের যে কাঠামোটা সেটা কি? এমন একটা অন্তর্বর্তী সরকার বা তত্ত্বাবধায়ক সরকারের কাঠামো, যেটা মনে হচ্ছিল যে তারা এসে একটা ভালো নির্বাচন দিয়ে দেশটাকে একটা নির্বাচিত সরকারের হাতে তুলে দেবে, কিন্তু তাই করছে। তারা মনে হচ্ছে যে নিজের একটা দল, এবং তারা মানে আকাঙ্ক্ষা করে যে তাদের পেছনে সবচেয়ে বড় খুঁটি হচ্ছে এনসিপি, ছাত্রদের রাজনৈতিক দল। দ্রুত সংগঠিত করার ক্ষেত্রে ইউনূস সরকারের একটা ভূমিকা, ছাত্র প্রতিনিধিদেরকে সরকারের বিভিন্ন পর্যায়ে যুক্ত করার মধ্য দিয়ে এই ঘুণে ধরা দুর্নীতিবাজ আমলাতন্ত্রের সঙ্গে যুক্ত হবার পর পুরো মোটিভটাই চেঞ্জ হয়ে গেল। তখন কোটি কোটি টাকার দুর্নীতির একটা প্রবাহ শুরু হয়ে গেল এই তরুণ অভ্যুত্থানকারী নেতা বা তাদের সমর্থকদের মধ্যে। ফলে পুরো অ্যাটিটিউডটা বা লক্ষ্যটা কিন্তু আরেক দিকে ধাবিত হলো। এই সমালোচনাটা কি গুরুত্বপূর্ণ না? দেখেন, যদি কথার কথা 2024 সালে যে নির্বাচনটা হাসিনা সরকার করলো একতরফা, সেই নির্বাচনটা ফেব্রুয়ারি মাসের নাকি জানুয়ারি মাসের, সেই নির্বাচনটা যদি সঠিক হতো, সেই নির্বাচনটা যদি অংশগ্রহণমূলক হতো, সেই নির্বাচনটা যদি সুষ্ঠু হতো, সেখানে যদি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে সবার অংশগ্রহণে, ভোটার, রাজনৈতিক দল, প্রার্থী সবার অংশগ্রহণে যদি একটা সত্যিকারের একটা নির্বাচন হতো, সেই নির্বাচনে যদি আওয়ামী লীগ নির্বাচিত হতো, তাহলে কারো কিছু বলার ছিল? বলার ছিল না। সেই নির্বাচনে নির্বাচিত হয়ে যদি বিএনপি সরকার ক্ষমতায় আসতো, তাহলে কি আপনি বলতে পারতেন যে বিএনপি সরকার আসা উচিত হয়নি, বিএনপি সরকার তো কোনো পরিবর্তন করবে না? বিষয়টা তো তাই ছিল। 5 বছর পর সবাই অপেক্ষা করছিল, আচ্ছা ঠিক আছে, জেল জুলুম ভুলিয়ে আমরা মেনে নিই, আচ্ছা নির্বাচনটা হোক, নির্বাচনের মধ্য দিয়ে জনগণ রায় দেবে, সরকার পরিবর্তন হবে। যখন সেই পথটা অবরুদ্ধ হলো, তার মানে নির্বাচনের পথটা, যেমন বাংলাদেশের স্বাধীনতা মানে আসলো কিভাবে? যখন তারা ক্ষমতাটা নির্বাচিত আওয়ামী লীগের হাতে তারা দিল না, শেখ মুজিবুর রহমানের হাতে ক্ষমতা হস্তান্তর করলো না, প্রধানমন্ত্রী হিসেবে যখন তার স্বীকৃতিটা দিল না, তখনই কিন্তু দেখা গেল যে না, তাহলে তো আমার দেশটা স্বাধীন হতে হবে। তাহলে পশ্চিম পাকিস্তানিরা এই বাংলাদেশের এই মানে কি বলে জনগণের রায়, মানে পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ মানুষের রায় তারা মানবে না। সুতরাং কি হলো, তখন
আন্দোলন বা গণঅভ্যুত্থানটা স্বাধীনতা মানে আন্দোলনের রূপ নিল। তো এখানেও বিষয়টা কি, নির্বাচনকে ঘিরেই কিন্তু যত অশান্তি ছিল, তার মানে ফোকাসটা পয়েন্টটা ছিল মূল নির্বাচন। তাহলে ইউনূস সরকার কি করতে পারত? কালকে যেমন খালেদ মহিউদ্দিন বলছিল যে এইরকম একটা বিশৃঙ্খল অবস্থায় 3 মাসের মধ্যে কি একটা নির্বাচন করা সম্ভব হতো? পুলিশ নাই, প্রশাসন নাই। আমি বলছি ঠিক আছে, 3 মাস না 6 মাস। কারণ নেপালের উদাহরণ আছে, নেপালেও একটা কম মাত্রার একটা গণ অভ্যুত্থান হয়েছে। তাহলে 6 মাসের মধ্যে সেখানেও পুলিশ মারা গেছে, সেখানেও পুলিশ প্রশাসন তছনছ হয়ে গেছে, কিন্তু 6 মাসের মধ্যে নির্বাচন করে মানে করতে পারলো কিভাবে? হয়েছে। তারপরে এখন পার্লামেন্ট, সে পার্লামেন্ট ঠিক করবে। তা আলটিমেটলি আমি পার্লামেন্টের বাইরে যত আমার মেধা বুদ্ধি যাই থাকুক না কেন, আমি কি পারি দেশের জন্য কোনো আইন প্রণয়ন করতে? পারি? এটা এই ক্ষমতা আমাকে দিছে? দেয়নি। সেই ক্ষমতা দিছে হলো সংসদকে। তাহলে জাতীয় সংসদের কাছে আমরা যাচ্ছি না কেন? জাতীয় সংসদের নির্বাচনটা দিচ্ছি না কেন? ওই যে এমন ধরনের সংস্কারের কিছু ফর্মুলা সামনে এনে শাসন ব্যবস্থাকে প্রলম্বিত করে বাংলাদেশের বিনিয়োগ অর্থনীতি একেবারে ধস নামায় ফেলছে। কারণ অল দ্য টাইম মানে যদি একটা শাসনতান্ত্রিক সরকার না থাকে, তাহলে ওই দেশের সাথে অন্য কোনো দেশ অর্থনৈতিক বিনিয়োগ, ব্যবসা বাণিজ্যে যুক্ত হয় না। তাই দেখা গেছে। এবং ডলারের সেই মানে লাগামহীন ডলারের মূল্য বৃদ্ধি, অর্থনীতি ধস নামছে, রপ্তানি ধস নামছে। শুধুমাত্র আমার রেমিটেন্স, মানে এটা তো আর সরকারের কোনো কৃতিত্ব না। তখন বিদেশে থাকা আমাদের কর্মীরা টাকা পাঠাইছে, দলে দলে টাকা পাঠাইছে, যার কারণে রেমিটেন্স প্রবাহটা অব্যাহত। তো রেমিটেন্স প্রবাহটা অব্যাহত থাকবেই। আমাদের দেশে আস্তে আস্তে যেভাবেই হোক না কেন, বাইরে যত কর্মী সংখ্যা বাড়বে, কর্মীদের ওখানে স্থায়িত্ব যতটা দীর্ঘ হবে, তত বেশি রেমিটেন্স আসতে থাকবে। এইটার জন্য তো আলাদাভাবে আমি এমন কোনো কৃতিত্ব নিতে পারি না। রপ্তানি দেশের আমি শিল্প কলকারখানা উৎপাদন করতে পারলাম কিনা, রপ্তানি করতে পারলাম কিনা, সেই জায়গাগুলো তো সূচক নিচে ছিল। তো নির্বাচিত যেখানে আমরা একটা ভোট দিতে পারি নাই, ভোটের জন্য সেই আমিডামি নির্বাচন 2024 সালের নির্বাচনের প্রাককালে কি পরিমাণ রক্তক্ষয় হলো। রক্তক্ষয়ী আন্দোলনের পরে একটা সরকার আসলো, সরকার এসে এমন একটা ভাব যে সে 5 বছর 10 বছর থাকবে। কিসের উপর ভিত্তি করে? আলটিমেটলি তো রাজনৈতিক দল আসবে, তো রাজনৈতিক দল আগে আসলে সে তোর ঘরটা গুছাইতে পারে। আমার জায়গাটা হলো এটা, যে আমের এখন খালেদ মহিউদ্দিন বলছে যে এটা তো সবাই জানে বিএনপি আসবে, বিএনপি তো এসে পরিবর্তন করবে না। আমি বলছি ভাই, বিএনপি যদি পরিবর্তন না করে যার যার কাছে ছিল সংস্কার, কি করতে চায় সে নির্বাচনের ম্যানিফেস্টো নিয়ে জনগণের কাছে যাবে, জনগণ ঠিক করবে যে সে কাকে ভোট দেবে। সে যদি মনে করে জামাতকে দেবে জামাতকে দেবে, এনসিপিকে দেবে এনসিপিকে দেবে। আর যদি মনে করে বিএনপিকে, তা আমি কি বলতে পারবো এই ভোটারগণ তোমরা ভোট দিও না বিএনপিকে? এটা হয় কোনোদিন? এটা তো আমি নির্ধারণ করতে পারবো না। তাহলে তো সেই আওয়ামী লীগই তো, আওয়ামী লীগ দিচ্ছিল না কেন ভোট? কারণ জানে ভোট দিলে বিএনপি জিতবে, সেই কারণে দিচ্ছিল না। তা আমি আবার যখন কি ভোটের মানে পরিবেশটা আসলো, তখন আমি দেব না কেন? বিএনপি আসবে। এটা কোনো কথা? তাহলে তো বাংলাদেশের নির্বাচনটাই তুলে দিতে হবে। বিএনপি ক্ষমতায় আসবে এই দুশ্চিন্তা করে, তাহলে তো নির্বাচনটাই বন্ধ করে দিতে হবে। এটা কি সম্ভব? এটা কি উচিত? কেন? জনগণ কি বিএনপির বিরুদ্ধে ভোট দেয়নি? বিএনপি নির্বাচনের মধ্য দিয়ে কি বিএনপির পতন ঘটেনি? বিএনপির পতন ঘটেছে, আওয়ামী লীগেরও পতন ঘটেছে। এটাই তো ডেমোক্রেসি। আমরা এই ডেমোক্রেসির জন্যই তো লড়াই করলাম। আমার বিষয়টা ছিল সেই প্রেক্ষিতে যে ইউনূস সরকার এটাকে জটিল একটা অধ্যায় রচনা করছে। আমি নিশ্চয়ই আমার আলোচনায় কি কি করছে, কেন ইউনূস সরকারের নানা দিক থেকে ব্যর্থ হলো, আমি নিশ্চয়ই আরেকদিন আলোচনায় আনবো দর্শক।